হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, তো চলো আমরা আমাদের আজকের ক্লাসের কার্যক্রম শুরু করি। তো শুরুতে আমি তোমাদের সাথে আমার আজকের লেকচারের শেয়ার স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি মোহাম্মদ বাদশা আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ। আমাদের আজকের লেকচার নাম্বার হচ্ছে 5। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে সেল অফ গুডস অ্যাক্ট নিয়ে। সেল অফ গুডস অ্যাক্ট অর্থাৎ বিক্রয় চুক্তি আইন। তো বিক্রয় চুক্তি আইনে 4টা চ্যাপ্টার আছে। তো আমি মূলত আজকে 3.1 এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারের নাম হচ্ছে ডেফিনেশন এন্ড ফরমেশন অফ দ্য কন্ট্রাক্ট, অর্থাৎ সংজ্ঞা এবং চুক্তি গঠন। তো এই অধ্যায় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই চ্যাপ্টারের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের সামনে আমি স্লাইডের মাধ্যমে উপস্থাপন করছি, তোমরা এটা দেখে নিও। এগুলো বলতে গেলে আসলে সময় যাবে অনেক। তো এই টপিকগুলো নিয়ে বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে চলে আসো, যেটা আসছে সেটা হচ্ছে শুরুতেই আজকে যে টপিকটা আসছে সেটা হচ্ছে সাম ফান্ডামেন্টাল ডেফিনেশন। কিছু মৌলিক বা গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো। তো সেই সংজ্ঞাগুলো কি সেগুলো আমরা প্রথমে জানবো। তো প্রথমে দেখো, ক্রেতা। ক্রেতা কাকে বলে? আচ্ছা, তোমরা একটু নিজেদেরকে মিউট করে নিলে বেটার হয়। সবাই একটু মিউট করে নাও, তাহলে বেটার হবে, কারণ শব্দ হলে আসলে ইয়ে করা যাবে না, সবাই শুনতেও পাবে না, আমিও বলতে পারবো না। আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম আমরা, ক্রেতা। ক্রেতা কাদেরকে বলা হয়? ক্রেতা কাদেরকে বলা হয় এটা তোমরা নিশ্চয় জানো, খুবই ইজি একটা বিষয়। ক্রেতা হচ্ছে দেখো, পণ্য বিক্রয় আইনের 2-1 ধারায় বলা হয়েছে কি, যে ব্যক্তি পণ্য ক্রয় করে বা ক্রয় করতে সম্মত হয় তাকে আমরা ক্রেতা বলি। এটা আমরা সবাই জানি, আমরা সবাই আসলে ক্রেতা, কোনো না কোনো সময় কোনো না কোনো পণ্য দ্রব্য আমরা নিজেরাই ক্রয় করে থাকি। সো সেই দৃষ্টিকোণ থেকে আমরা সবাই আসলে ক্রেতা। ওকে, এরপরে চলে আসো বিক্রেতা। বিক্রেতা কাদেরকে বলা হবে? পণ্য বিক্রয় আইনের 2-13 ধারা অনুযায়ী যে ব্যক্তি পণ্য বিক্রয় করে বা বিক্রয় করতে সম্মত হয় তাকে মূলত বিক্রেতা বলে। এটাও আমরা জানি, খুবই সহজ একটা বিষয়। তারপরে দেখো, গুডস বা পণ্য। পণ্য কাকে বলে সেটাও আমরা জানি। আসলে প্রত্যেকটা বিষয় আমাদের কাছে খুবই পরিচিত শব্দ, তারপরেও আমরা পণ্য বিক্রয় আইন অনুযায়ী আসলে এটা কি বলা হয় সেটা একটু জাস্ট আমরা জেনে যাওয়ার চেষ্টা করছি আর কি, শেয়ার করে যাওয়ার চেষ্টা করছি তোমাদের সাথে। সেটা হচ্ছে পণ্য বিক্রয় আইনের 2-7 ধারায় বলা হয়েছে পণ্য সম্পর্কে। বলা হয়েছে কি, যে অর্থ ও মকদ্দমাযোগ্য দাবি ব্যতীত অন্যান্য সকল প্রকার অস্থাবর সম্পত্তি, স্টক, শেয়ার, জমির ফসল, ঘাস এবং জমি সংলগ্ন অথবা জমির অংশ হিসেবে যে সকল দ্রব্য বিক্রয়ের পূর্বে বা বিক্রয় চুক্তির অন্তর্গত বিষয়রূপে আলাদা করার ব্যাপারে সম্মতি প্রতিষ্ঠিত হয়েছে, এইরূপ সকল প্রকার সম্মতিকেই পণ্য বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো জানি আসলে পণ্য যে কোনো কিছুই হতে পারে। এটা মার্কেটিং এর ভাষায় পণ্য কাকে বলে সেটা আমরা অলরেডি জানি। যার উপযোগ আছে, যা আমাদের অভাব পূরণ করতে সক্ষম, এরকম সবকিছুকেই আমরা পণ্য বলি। কিন্তু আমরা আইনের দৃষ্টিকোণ থেকে আসলে পণ্য কাকে বলে সেটা একটু জানার চেষ্টা করলাম আমরা। তো এরপরে দেখো, প্রাইস, মূল্য কাকে বলে? আচ্ছা, আমার মনে হয় আমি তোমাদের সবাইকে মিউট করে দিই, আদারওয়াইজ তোমাদের আসলে হবে। তো আমরা যেখানে ছিলাম, সত্য। প্রাইস কাকে বলে? পণ্য বিক্রয় আইনের 10 ধারা অনুযায়ী পণ্য বিক্রয়ের আর্থিক প্রতিদানকে মূলত মূল্য বলা হয়।
আর্থিক প্রতিদানকে কি বলা হচ্ছে? মূল্য বলা হচ্ছে। বিক্রয়ের আর্থিক প্রতিদান, অর্থাৎ আমরা যখন কোনো কিছু বিক্রয় করি তার এগেইনস্টে আমরা সেই পণ্য বা সেবার এগেইনস্টে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে মূলত মূল্য। সত্ত্ব, প্রপার্টি। প্রপার্টি বলতে আমরা কি বুঝি? পণ্য বিক্রয় আইনের ২-১ ধারায় বলা হয়েছে সত্ত্ব বলতে পণ্যের উপর সাধারণ সত্ত্বকেই বোঝায়, কোনো বিশেষ সত্ত্বকে বোঝায় না। সাধারণ যে সত্ত্ব সেটাই হচ্ছে মূলত প্রপার্টি। আর ডেলিভারি, ডেলিভারিটা কি দেখো? পণ্য বিক্রয় আইনের ২ ধারা অনুযায়ী এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তির নিকট দখলের স্বেচ্ছা প্রদত্ত যে অর্পণ, মানে স্বেচ্ছা প্রদত্ত যে বিষয়, এটাই হচ্ছে মূলত অর্পণ করা বা ডেলিভারি করা। অর্থাৎ এক ব্যক্তি অপর পক্ষকে স্বেচ্ছায় পণ্যের দখল প্রদান করছে, এটাই হচ্ছে মূলত ডেলিভারি বা অর্পণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল ইম্পর্টেন্ট কিছু ডেফিনেশন। এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি। এর পরের টপিকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পণ্যের শ্রেণী বিভাগ। দেখো, পণ্যের শ্রেণী বিভাগ আমরা জানি পণ্য কাকে বলে, পণ্যের শ্রেণী বিভাগ, এটা আমরা প্রিন্সিপালস অফ মার্কেটিং এ পড়ছি, আরো বিভিন্ন জায়গাতে পণ্যের ক্লাসিফিকেশন আমরা পড়ছি, কিন্তু এখানেও আমরা আবার ক্লাসিফিকেশন পড়ছি। কিন্তু কেন পড়ছি? কারণ হচ্ছে ওটার সাথে এটার একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটাই মূলত আমরা এখানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পণ্যের শ্রেণী বিভাগ, পণ্যের শ্রেণী বিভাগ দেখো, পণ্যকে আমরা এখানে প্রধানত ৩টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে দেখো, নাম্বার 1 বর্তমান ও বিদ্যমান পণ্য, 2 ভবিষ্যৎ ও আগাম পণ্য, 3 হচ্ছে ঘটনা সাপেক্ষ পণ্য। তো এই 3 ভাগে ভাগ করছি। আবার বর্তমান বা বিদ্যমান পণ্যকে আমরা আবার 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নির্দিষ্ট পণ্য আর একটা হচ্ছে অনির্দিষ্ট পণ্য। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটু খেয়াল করে আমরা এই প্রত্যেকটা পণ্যের সাথে একটু সংক্ষেপে পরিচিত হওয়ার চেষ্টা করি। তো প্রথমে আসো, স্যার কথা আস্তে শোনা যাচ্ছে। কথা আস্তে শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমি এটা একটু কাছে নিয়ে নিই। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করো সবাই। তাহলে পণ্য কাকে বলে সেটা আমরা জানছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বর্তমান বা বিদ্যমান পণ্য কাকে বলে। বর্তমান এবং বিদ্যমান পণ্য হচ্ছে ওই সকল পণ্যকে আমরা বলি যে পণ্যের অস্তিত্ব বর্তমান থাকে এবং যার মালিকানা সত্ত্ব ও দখল কারো অধীনে ন্যস্ত রয়েছে, তাকেই আমরা বর্তমান বা বিদ্যমান পণ্য বলি। বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে বা গোদামে রাখা মালামাল এই জাতীয় পণ্যের সাধারণত উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিদ্যমান বা বর্তমান পণ্যকে আমরা আবার 2 ভাগে ভাগ করছি, সেটা আমরা একটু জেনে নিই। একটা হচ্ছে নির্দিষ্ট পণ্য আর একটা হচ্ছে অনির্দিষ্ট পণ্য। তো নির্দিষ্ট পণ্য কাকে বলে সেটা একটু খেয়াল করো। নির্দিষ্ট পণ্য হচ্ছে পণ্য বিক্রয় আইনের 2-14 ধারায় বলা হয়েছে, কি বলা হয়েছে দেখো, পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনকালে যে পণ্য শনাক্ত হয়েছে বা স্বীকৃত হয়েছে তাকেই আমরা নির্দিষ্ট পণ্য বলছি। অর্থাৎ যে পণ্যটা আসলে যখন আমরা পণ্য বিক্রি করব তখন এটা শনাক্ত করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে, ওই পণ্যকেই আমরা নির্দিষ্ট পণ্য স্যার বলছি। কথা তো শুনতে পাচ্ছি না, কথা শোনাই যাচ্ছে না? অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে স্যার। না স্যার, আমি কথা শুনতে পাইতেছি আপনার। শুনতে পাচ্ছ না? আচ্ছা, তাহলে দেখো, ওই যে শুনতে পাচ্ছ না, আমার মনে হয় ওর ইয়েটাতে প্রবলেম আছে কিনা। তোমার পার্সোনাল যে ইয়েটা, ওইটাতে একটু প্রবলেম থাকতে পারে মেবি, একটু দেখো আর কি, চেক করে দেখো। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, যেটা বলছিলাম আমরা, বর্তমান পণ্য বা নির্দিষ্ট পণ্য, নির্দিষ্ট পণ্য, অনির্দিষ্ট পণ্য। তো শুরুতে আসো, নির্দিষ্ট পণ্য কাকে বলে সেটা আমরা একটু আগেই বলে ফেলছি, তারপর আমি আবার রিপিট করি। পণ্য বিক্রয় আইনের 2-14 ধারায় বলা হচ্ছে পণ্য বিক্রয় চুক্তি সম্পাদন করে যে পণ্য শনাক্ত হয়েছে, অর্থাৎ স্বীকৃত হয়েছে বা আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, ওই পণ্যকে আমরা বলছি নির্দিষ্ট পণ্য। আর অনির্দিষ্ট পণ্য কাকে বলছি? অনির্দিষ্ট পণ্য হচ্ছে দেখো, পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনকালে যে পণ্য নির্দিষ্টভাবে শনাক্ত করা হয়নি বা স্বীকৃত করা হয়নি, শুধুমাত্র সাধারণ বর্ণনার মাধ্যমে সেটা উপস্থাপন করা হয়েছে, তাকেই আমরা অনির্দিষ্ট পণ্য বলছি। অর্থাৎ এটা নির্দিষ্টভাবে এটা আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, ওই পণ্যকে আমরা বলছি তোমার অনির্দিষ্ট পণ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বরে চলে যাই। মূল 2 নম্বর, ভবিষ্যৎ বা আগাম পণ্য কাকে বলে। ভবিষ্যৎ বা আগাম পণ্য আমরা কাকে বলে একটু জেনে নিই আমরা আইনের দৃষ্টিকোণ থেকে।
পণ্য বিক্রয় আইনের 2-6 ধারায় যেটা বলা হচ্ছে, পণ্য বিক্রয় চুক্তির সম্পাদনের পর বিক্রেতা কর্তৃক যে পণ্য নির্মিত, উৎপাদিত বা সংগৃহীত হয় তাকে আমরা ভবিষ্যৎ পণ্য বলি। তো সবাই বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ঘটনা সাপেক্ষ পণ্য কাকে বলে। ঘটনা সাপেক্ষ পণ্য হচ্ছে, এটাও বিক্রয় চুক্তি আইনের 6-2 ধারায় বলা হচ্ছে। কি বলা হচ্ছে দেখো, যে পণ্য বিক্রয়ের চুক্তিতে বিক্রেতা কর্তৃক যে পণ্যের সংগ্রহ এমন কোনো ঘটনার উপর নির্ভরশীল এবং যা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, তাকেই আমরা ঘটনা সাপেক্ষ পণ্য বলবো। অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো ঘটনা ঘটা বা না ঘটার উপর নির্ভরশীল, ওই ধরনের পণ্যকে আমরা বলছি ঘটনা সাপেক্ষ পণ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে যাই। ডেফিনেশন অফ কন্ট্রাক্ট ফর সেল অফ গুডস, অর্থাৎ পণ্য বিক্রয় চুক্তির সংজ্ঞা। পণ্য বিক্রয় চুক্তির সংজ্ঞা কি দেখো, পণ্য বিক্রয় চুক্তি কাকে বলে? আমরা নরমালি চুক্তি কাকে বলে সেটা তো জানি, কিন্তু পণ্য বিক্রয় চুক্তি কাকে বলে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে সাধারণভাবে বলা যায় পণ্য বিক্রয়ের জন্য বিক্রেতা ও ক্রেতার মধ্যে স্থাপিত চুক্তি হচ্ছে পণ্য বিক্রয় চুক্তি। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যখনই কোনো পণ্য বিক্রয় হবে তখন তাদের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হচ্ছে মূলত সেটাই হচ্ছে বিক্রয় চুক্তি। তো এই ধরনের চুক্তির মাধ্যমে বিক্রেতা অর্থের বিনিময়ে ক্রেতার নিকট কোনো পণ্যের মালিকানা বা স্বত্ব হস্তান্তর করে থাকে। তো এই সম্পর্কে আমরা 1930-তে অর্থাৎ বিক্রয় চুক্তি আইনে 1930 সালের যে আইন আছে সেখানে 4-1 ধারায় যেটা বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। পণ্য বিক্রয় চুক্তি হলো এমন একটি চুক্তি যা দ্বারা বিক্রেতা মূল্যের বিনিময়ে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তর করে বা করতে সম্মত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল হচ্ছে পণ্য বিক্রয় চুক্তির সংজ্ঞা। এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি। পণ্য বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য, অর্থাৎ পণ্য বিক্রয় চুক্তি যখন আমরা করব তখন এর কিছু অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তোমার অবশ্যই থাকতে হবে। যেমন আমরা চুক্তির কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে চুক্তি কাকে বলে, চুক্তির অপরিহার্য উপাদান বা চুক্তির বৈশিষ্ট্য, এই টপিকগুলো কিন্তু আমরা শিখেছিলাম। তো সেখানে কিন্তু আমরা ডিটেলস আমরা জানছিলাম যে আসলে চুক্তির অপরিহার্য উপাদান কি, কিন্তু এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে পণ্য বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদান কি, মানে কোন কোন উপাদানগুলো বা বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমার যখন বিক্রয় চুক্তি প্রতিষ্ঠিত হবে তখন থাকতে হবে, সেই বিষয়গুলো আমরা এখন জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো সবাই, প্রথম যেটা আসছে নাম্বার 1, সেল অফ মুভেবল প্রপার্টি, অর্থাৎ অস্থাবর সম্পত্তি বিক্রয়। এক্ষেত্রে পণ্য বিক্রয় চুক্তির অন্যতম অপরিহার্য উপাদান হচ্ছে এটা অস্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি হতে হবে। অর্থাৎ এটা মুভেবল, যেটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে চেঞ্জ করা যায়, স্থানান্তর করা যায়, সেরকম একটা পণ্য তোমার বা সম্পত্তি তোমার বিক্রয় হতে হবে। 2 নম্বর হচ্ছে তোমার প্রেজেন্ট অফ টু পার্টিস, অর্থাৎ দুটি পক্ষের উপস্থিতি। এটা আমরা নরমাল চুক্তিতেও আমরা জানি যে কমপক্ষে দুটি পক্ষ উপস্থিত না থাকলে সেখানে কোনো চুক্তি প্রতিষ্ঠিত হতে পারে না। তো এখানেও ঠিক একইভাবে বিক্রয় চুক্তি আইনের ক্ষেত্রেও বলা হচ্ছে যে এখানেও দুটি পক্ষের উপস্থিতি অবশ্যই থাকতে হবে। নাম্বার 3 নম্বর বলা হচ্ছে গুডস ইন এক্সচেঞ্জ অফ মানি, অর্থাৎ অর্থের বিনিময়ে পণ্য। তো এক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে তোমার নরমাল চুক্তির ক্ষেত্রে সাধারণত আমরা যেটা দেখছি যে কোনো কিছুর প্রতিদান থাকলেই হয়, মানে একটার বিনিময়ে অন্য কিছু থাকলেই হবে, সেক্ষেত্রে কিন্তু অর্থের উপস্থিতিটা অপরিহার্য নয়। কিন্তু বিক্রয় চুক্তির ক্ষেত্রে বলা হচ্ছে যে অর্থের বিনিময়ে পণ্য হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে অর্থ প্রদান করছি তার এগেইনস্টে অবশ্যই কি হতে হবে, কিছু না কিছু পণ্য তোমার থাকতে হবে, অর্থাৎ সেটা প্রদান করতে হবে, তা না হলে তোমার সেটা বিক্রয় চুক্তি হবে না। তো এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, প্রস্তাব এবং স্বীকৃতি। এক্ষেত্রেও ঠিক নরমাল চুক্তির মতোই এক পক্ষ প্রস্তাব দেবে এবং অপর পক্ষ তাতে স্বীকৃতি প্রদান করবে, অর্থাৎ অ্যাকসেপ্ট করবে। তো এইভাবে প্রস্তাব এবং স্বীকৃতি প্রদান অবশ্যই করতে হবে। নাম্বার 5, মেথড অফ কন্ট্রাক্ট, চুক্তি গঠন পদ্ধতি। মেথড অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে আইনের বিধানে অন্য কিছু না থাকলে, অন্য কোনো কিছু উল্লেখ না থাকলে পণ্য বিক্রয়ের চুক্তি লিখিতভাবে অথবা মৌখিকভাবে অথবা আংশিক লিখিত এবং আংশিক মৌখিক, অথবা বলা হচ্ছে বিভিন্ন পক্ষসমূহের আচরণ দ্বারা এটা সম্পাদিত হতে পারে। তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে এটা লিখিতভাবে হতে পারে,
মৌখিকভাবে হতে পারে, অথবা আংশিক লিখিত, আংশিক মৌখিক, অথবা আমাদের আচরণের দ্বারাও তোমার এটা চুক্তি গঠন হতে পারে। নাম্বার 6, প্রমিস ফর পেমেন্ট, মূল্য প্রদানের প্রতিশ্রুতি। তো এখানে বলা হচ্ছে যে মূল্য বলতে এখানে বিক্রেতা কর্তৃক ক্রেতার অনুকূলে পণ্য হস্তান্তরের আর্থিক যে প্রতিদান, সেটাকে মূলত আমরা এখানে মূল্য বলছি। তো এই মূল্য প্রদানটা অবশ্যই থাকতে হবে। নাম্বার 7, স্টিপুলেশন অফ কন্ট্রাক্ট অফ সেল, এক্সকিউজ মি, যেটা বলা হচ্ছে স্টিপুলেশন অফ কন্ট্রাক্ট অফ সেল, অর্থাৎ বিক্রয় চুক্তির শর্ত। এখানে বলা হচ্ছে যে বিক্রয় চুক্তির একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট শর্ত এখানে থাকতে হবে, অর্থাৎ সেই শর্ত যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা বিক্রয় চুক্তি বলতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে তোমার চুক্তি সম্পাদনের যোগ্যতা, দ্যাট মিন্স ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট। তো চুক্তি সম্পাদনের যে পক্ষগুলোর কথা আমরা একটু আগে বললাম, যে সেই পক্ষগুলোর মধ্যে যদি চুক্তি সম্পাদনের যোগ্যতা না থাকে তাহলে তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে আসলে কতজন তোমার আছে, কি বলে, চুক্তি সম্পাদনের যোগ্যতা। অর্থাৎ যেমন হচ্ছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, তোমার 18 বছরের ঊর্ধ্বে বয়স মানে প্রাপ্তবয়স্ক হতে হবে। এই যে চুক্তি সম্পাদনের যোগ্যতা, এটা যদি উভয় পক্ষে না থাকে তাহলে কিন্তু সে চুক্তি গঠন করতে পারবে না। তো অর্থাৎ পক্ষ সমূহের অবশ্যই চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে। নেক্সট হচ্ছে তোমার লফুল অবজেক্ট, আইনসঙ্গত উদ্দেশ্য থাকতে হবে। তার মানে চুক্তির অবশ্যই উদ্দেশ্যটা কি হতে হবে, আইনসঙ্গত হতে হবে। যদি আইনসঙ্গত না হয় তাহলে কিন্তু সেটা কোনোভাবেই বৈধ চুক্তি হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্রি কনসেন্ট, স্বেচ্ছাচারী। এখন চুক্তির যেহেতু দুটি পক্ষ আছে এবং পক্ষ দুটির মধ্যে তাদের দুইজনেরই কনসার্নটা অবশ্যই স্বেচ্ছায় হতে হবে, মানে জোরপূর্বক যদি তার সম্মতি আদায় করা হয় তাহলে কিন্তু সেটা চুক্তি হবে না বা সেটা বিক্রয় চুক্তি হিসেবে গণ্য হবে না। নেক্সট হচ্ছে সার্টেনটি, বলা হচ্ছে চুক্তির যে উদ্দেশ্য বা চুক্তির যে বৈশিষ্ট্য সেটা অবশ্যই স্পেসিফিক হতে হবে, সার্টেন হতে হবে। অনির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে সামনে রেখে বা অনির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে সামনে রেখে যদি চুক্তি করা হয় তাহলে কিন্তু সেটা আসলে বৈধ চুক্তি হবে না। এই জন্য চুক্তির বিষয়বস্তু এবং উদ্দেশ্য অবশ্যই নির্দিষ্ট হতে হবে। লাস্ট অন যেটা বলা হচ্ছে পসিবিলিটি অফ পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি পালনের সম্ভাব্যতা। চুক্তি যখন করা হবে তখন বলা হচ্ছে সেটা পালনযোগ্য হতে হবে। চুক্তির বিষয়বস্তু যদি এরকম হয় অসম্ভব কোনো বিষয় কে সামনে রেখে চুক্তি প্রতিষ্ঠিত করা হচ্ছে তাহলে সেটা হবে না, কারণ চুক্তিটা যদি পালনযোগ্য না হয় তাহলে সেই চুক্তি কখনোই আইনের দৃষ্টিকোণ থেকে কার্যকর হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল মূলত বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদান। নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি, হাউ এ কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস, হাউ এ কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস মেড, অর্থাৎ কিভাবে তৈরি হয়, হাউ এ কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস ইজ মেড, অর্থাৎ পণ্য বিক্রয় চুক্তি কিভাবে গঠিত হয় সেটা আমাদের একটু জানা দরকার। দেখো 1930 সালের পণ্য বিক্রয় আইনের 5 ধারাতে যেটা বলা হচ্ছে বিক্রয় চুক্তির সম্পাদন আসলে কিভাবে করা হয় সেটার পদ্ধতি সম্পর্কে এখানে বলা হচ্ছে, সেটা একটু খেয়াল করে দেখো। বলা হচ্ছে 1930 অত্র আইনের 5-এর 1 ধারার যে বিধান আছে সেখানে বলা হচ্ছে কি দেখো, এক পক্ষ কর্তৃক অপর পক্ষের নিকট নির্দিষ্ট মূল্যে কোনো পণ্য বিক্রয়ের প্রস্তাব করা হয় এবং অপর পক্ষ কর্তৃক উক্ত প্রস্তাবে স্বীকৃতি দানের মাধ্যমে পণ্য বিক্রয়ের চুক্তি গঠিত হয়। অর্থাৎ বিক্রেতা অর্থের বিনিময়ে কোনো পণ্য বিক্রয়ের প্রস্তাব দেয় এবং ক্রেতা উক্ত প্রস্তাব গ্রহণ করে। উভয় পক্ষের বা ক্রেতা বা বিক্রেতার এই যে পারস্পরিক সম্মতি, এটাই হচ্ছে মূলত, এভাবেই মূলত বিক্রয় চুক্তি সংগঠিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 5-এর 2 ধারায় দেখি তাহলে সেখানে কি বলা হচ্ছে দেখো, যে বিক্রয় চুক্তি লিখিত বা মৌখিক হতে পারে, অথবা আংশিক লিখিত বা আংশিক মৌখিক হতে পারে, অথবা পক্ষদের আচরণের দ্বারাও সেটা কি হতে পারে, অব্যক্তভাবে চুক্তি সম্পাদিত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে মূলত, এভাবে আমরা বলতে পারি যে চুক্তি প্রতিষ্ঠিত হয়ে থাকে। তো নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি, অ্যাসার্টেনমেন্ট অফ প্রাইস, অর্থাৎ পণ্যের মূল্য নির্ধারণ। কিভাবে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। পণ্যের 1930 সালের দেখো পণ্য বিক্রয় আইনের 9 এবং 10 ধারাতে পণ্যের মূল্য কিভাবে নির্ধারণ করা হবে সে সম্পর্কে আলোকপাত করা হচ্ছে। তো প্রথমে দেখো নাম্বার 1, এখানে 3টা বিষয় মূলত হাইলাইটেড করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে প্রাইস ascertained by joint agreement of the of parties or by the course of dealings, অর্থাৎ পক্ষসমূহের সম্মতি বা লেনদেনের প্রকৃতি অনুযায়ী মূল্য নির্ধারণ। অর্থাৎ পক্ষসমূহের যে সম্মতি থাকতে হবে এবং লেনদেনটা কি ধরনের
এটা নেচারটা কেমন লেনদেনের সেটার উপর ডিপেন্ড করে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। এই সম্পর্কে আইনের 9-1 ধারায় বলা হয়েছে দেখো যে পণ্য বিক্রয়ের চুক্তিতে মূল্য নির্দিষ্ট থাকতে পারে অথবা পক্ষসমূহের সম্মতি দ্বারা স্বীকৃত কোনো পদ্ধতিতে তারা মূল্য নির্ধারণ করতে পারে। 2 নম্বর দেখো অ্যাসার্টেনমেন্ট অফ রিজনেবল প্রাইস, যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ। এখানে 9-2 ধারায় এ সম্পর্কে বলা হয়েছে যে ক্ষেত্রে পূর্বে বর্ণিত বিধান অনুযায়ী মূল্য নির্ধারিত হয় না সেক্ষেত্রে ক্রেতা যুক্তিসঙ্গত মূল্য দিতে বাধ্য থাকবে। অর্থাৎ যুক্তিসঙ্গত মূল্য যদি না হয়, অর্থাৎ সেখানে পারিপার্শ্বিক অবস্থা, পণ্যের দাম কেমন হতে পারে, সবকিছু একটা পারিপার্শ্বিক যে সিস্টেম সেটা যুক্তিসঙ্গত পরিস্থিতির উপর ভিত্তি করেই মূলত সেখানে কি হবে মূল্য নির্ধারণ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে যেটা আসছে দেখো ascertainment of price by third parties। এখানে বলা হচ্ছে যখন উভয় পক্ষের সম্মতি দ্বারা মূল্য নির্ধারণ করা সম্ভব হচ্ছে না তখন থার্ড পার্টির সাহায্য নেওয়া যেতে পারে। দেখো সেখানে কি বলা হচ্ছে পণ্য বিক্রয় আইনের 10-1 ধারায় বলা হয়েছে তৃতীয় কোনো পক্ষ বা ব্যক্তির দ্বারা মূল্য নিরূপিত হবে। এই মর্মে যদি বিক্রয় চুক্তি সম্পাদিত হয় সেক্ষেত্রে তৃতীয় পক্ষ মূল্য নির্ধারণ না করলে বা করতে অসমর্থ হলে সেজন্য আবার চুক্তি বাতিলও হয়ে যাবে। অর্থাৎ বলা হচ্ছে যদি বলাই থাকে থার্ড পার্টি যেটা বলবে আমরা সেটাই মেনে নেব, এটা যদি বলা থাকে এবং সেক্ষেত্রে তৃতীয় পক্ষ যদি চুক্তি সেক্ষেত্রে প্রাইস নির্ধারণ না করে তাহলে কিন্তু আবার সেটা ওই চুক্তি বাতিল হয়ে যাবে। তার মানে এটা যদি আইনে বলা থাকে বা চুক্তিতে উল্লেখ করা থাকে এই শর্তটা যে তৃতীয় পক্ষ দ্বারা মূল্য নির্ধারিত হতে হবে, আর সেটা যদি না হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে। এরপরে দেখো খ নম্বর বলছে 10-2 ধারাতে বিক্রেতা দোষের তৃতীয় পক্ষ মূল্য নির্ধারণে বাধাপ্রাপ্ত হলে নির্দোষ পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য মকদ্দমাও করতে পারবে। তো এইভাবে সাধারণত পণ্যের মূল্য নির্ধারিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা এর পরে যেটা আসছে দেখো ডিফারেন্সেস বিটুইন জেনারেল কন্ট্রাক্ট এন্ড কন্ট্রাক্ট অফ সেল, অর্থাৎ সাধারণ চুক্তির সাথে পণ্য বিক্রয় চুক্তির পার্থক্য কোথায়। দেখো আমরা খুব বইয়ের মধ্যে তোমরা বিস্তারিত এটা লেখা আছে, আলোচনা করা আছে, সেগুলো তোমরা ডিটেইলস সেখান থেকে পাবে। তারপর আমরা একটু জাস্ট ক্লুটা দেওয়ার চেষ্টা করি তোমাদের আসলে পার্থক্যটা কোথায় বা কিভাবে আমরা এটার মধ্যে পার্থক্য স্থাপন করতে পারি সেটা একটু দেখো। সাধারণ চুক্তি এবং পণ্য বিক্রয় চুক্তির মধ্যে বেসিক ডিফারেন্সটা দেখো। চুক্তির বিষয়বস্তুর ক্ষেত্রে খেয়াল করো, সাধারণ চুক্তি যে কোনো বিষয়ে সম্পাদিত হতে পারে কিন্তু পণ্য বিক্রয় চুক্তির বিষয়বস্তু অবশ্যই অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। পক্ষের ক্ষেত্রে বলা দেখো পক্ষগত পার্থক্য, সাধারণ চুক্তির ক্ষেত্রে 2 বা ততোধিক পক্ষ থাকতে পারে কিন্তু পণ্য বিক্রয়ের ক্ষেত্রে 2টি পক্ষ থাকবে, একজন হচ্ছে ক্রেতা আর একজন হচ্ছে বিক্রেতা। প্রতিদানের ক্ষেত্রে কি বলছে দেখো, সাধারণ চুক্তির ক্ষেত্রে যে কোনো বৈধ প্রতিদানের বিনিময়ে প্রতিশ্রুতি প্রদত্ত হতে পারে কিন্তু পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বলছে পণ্য বিক্রয় চুক্তির ক্ষেত্রে প্রতিদান অবশ্যই নগদ অর্থ বা প্রতিশ্রুত অর্থ হতে হবে। এইভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা সাধারণ চুক্তি এবং পণ্য বিক্রয় চুক্তির মধ্যে আমরা পার্থক্য লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট টপিকে চলে যাই। এর পরের টপিকে যেটা বলা হচ্ছে দেখো সেখানে কি বলা হচ্ছে আমরা খেয়াল করি, ডিফারেন্সেস বিটুইন স্পেসিফিক এন্ড আনসার্টেন গুডস, অর্থাৎ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট পণ্যের মধ্যে পার্থক্য কি। আমরা নির্দিষ্ট পণ্য অনির্দিষ্ট পণ্য কাকে বলে পণ্যের শ্রেণী বিভাগের মধ্যে আমরা শিখেছিলাম, সেখানে একটু খেয়াল করো। পার্থক্যের ক্ষেত্রে সংজ্ঞাগত একটা পার্থক্য আছে আমরা যেটা অলরেডি শিখেছি, তারপরেও আমরা একটু বলি। পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন করে যে পণ্য শনাক্ত হয়েছে যার সম্পর্কে স্বীকৃতি পাওয়া গেছে তাকে আমরা নির্দিষ্ট পণ্য বলছি, আর অনির্দিষ্ট পণ্য হচ্ছে পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনের সময় যে পণ্য নির্দিষ্ট করে শনাক্ত করা যায় নাই, শুধুমাত্র বর্ণনার দ্বারা বোঝানো হয়েছে, ওই পণ্যকে আমরা বলছি অনির্দিষ্ট পণ্য। আচ্ছা, প্রকৃতিগত পার্থক্য দেখো, নির্দিষ্ট পণ্য সকল ক্ষেত্রে, হ্যাঁ বলো। কথা মনে হয় সরি বুঝি নাই। অনির্দিষ্ট পণ্যের একটি উদাহরণ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একটু খেয়াল করো। নির্দিষ্ট পণ্য হচ্ছে যেটা হচ্ছে স্পেসিফিকলি দেখতে পাচ্ছি আমরা, আর অনির্দিষ্ট পণ্য হচ্ছে এরকম যে কোনো পণ্য আমাদের সামনে নাই, মানে ক্রেতা এবং বিক্রেতা যখন পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে তখন তাদের সামনে ওই পণ্যটা নাই, জাস্ট সেটা বর্ণনা করা হচ্ছে। ধরো পণ্য গুদামে আছে, সামনে ডিসপ্লেতে রাখা নাই, বলা হচ্ছে যে এই পণ্যটা হচ্ছে এই ধরনের এই কোয়ালিটি। তো সেটা বিক্রেতার কথা শুনে ক্রেতা সেটা বিশ্বাস করে তাদের মধ্যে এক ধরনের চুক্তি প্রতিষ্ঠিত করলো। তার মানে এখানে কোন পণ্য কি পণ্য সেটা কিন্তু স্পেসিফিক তাকে দেখানো হলো না,
পরবর্তীতে চুক্তি প্রতিষ্ঠিত হয়ে গেল, তারপরে তাকে হয়তো সে যে পণ্য দেখাবে ওই বর্ণনা অনুযায়ী সেটাই কিন্তু সে নিতে বাধ্য থাকবে। তো এক্ষেত্রে পণ্যটাকে স্পেসিফিক করা হয় নাই যে এই পণ্যটাই, তার মানে গোদামে রাখা আছে, সেখানে অনেক পণ্য রাখা আছে, তার মধ্যে থেকে নির্দিষ্ট কিছু পণ্য বর্ণনা অনুযায়ী তাকে নিয়ে মানে পণ্য চুক্তি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর যখন পণ্য ডেলিভারি দেওয়া হবে তখন সেই পণ্যটা আমরা ডেলিভারি দিয়ে দেবো। তো এটাই হচ্ছে মূলত আমাদের অনির্দিষ্ট পণ্য। ক্লিয়ার নিশ্চয়? তো এই হচ্ছে মূলত আমাদের নির্দিষ্ট পণ্য বা অনির্দিষ্ট পণ্যের মধ্যে বেসিক ডিফারেন্স। তো আমরা নেক্সট টপিকে চলে যাই। ডিফারেন্সেস বিটুইন সেল অ্যান্ড এগ্রিমেন্ট টু দেখো সেল অ্যান্ড এগ্রিমেন্ট, সেল অ্যান্ড এগ্রিমেন্ট অর্থাৎ টু সেল অ্যান্ড এগ্রিমেন্টের মধ্যে পার্থক্য দেখো। এগ্রিমেন্ট টু সেল মানে ডিফারেন্সেস বিটুইন সেল অ্যান্ড এগ্রিমেন্ট টু সেল অর্থাৎ বিক্রয় এবং বিক্রয় চুক্তির মধ্যে পার্থক্য কি, মানে সম্মতির মধ্যে পার্থক্য কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। বিক্রয় কি দেখো, বিক্রয় চুক্তি পণ্যের সত্ত্ব বা মালিকানা বিক্রয়ের সাথে সাথে বিক্রেতা কর্তৃক ক্রেতার নিকট হস্তান্তরিত হলে তাকে আমরা বিক্রয় বলি। আর বিক্রয়ের সম্মতিটা কি? বিক্রয় সম্মতি হচ্ছে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে শর্ত পূরণ সাপেক্ষে যদি পণ্যের সত্ত্ব হস্তান্তর হবে বলে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় তখনই তাকে আমরা বিক্রয়ের সম্মতি বলে থাকি। তার মানে নিশ্চয় বুঝতে পারছো যে এখনই তোমার পণ্য ডেলিভারি দেওয়া হচ্ছে না, হস্তান্তর দেওয়া হচ্ছে না, ভবিষ্যতে যদি তাদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় তখন সেই শর্তে পণ্য হস্তান্তর করা হবে। এটাই হচ্ছে মূলত বিক্রয়ের সম্মতি। তো চুক্তির প্রকৃতিটা একটু দেখি। বিক্রয় একটি সম্পূর্ণ চুক্তি, আর বিক্রয়ের সম্মতি হচ্ছে এক প্রকার সম্পাদ্য চুক্তি, মানে এটা অলরেডি ভবিষ্যতে সম্পাদ্য হবে, এক্সিকিউটরি মানে এটা ভবিষ্যতে সম্পাদন করতে হবে, এখনই কিন্তু সম্পাদন হয় নাই এটা। নেক্সট হচ্ছে দেখো চুক্তির প্রকৃতি, চুক্তির প্রকৃতি গেল। এইভাবে আমরা বিক্রয় এবং বিক্রয় সম্মতির মধ্যে পার্থক্য লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো গচ্ছিত প্রদান এবং বিক্রয়ের মধ্যে পার্থক্য অর্থাৎ ডিস্টিংশন বিটুইন বেলমেড এন্ড সেল। বেলমেন্ট এন্ড সেল, বেলমেন্ট হচ্ছে গচ্ছিত প্রদান আর সেল মানে হচ্ছে পণ্য বিক্রয়। তো এই দুটার মধ্যে আসলে পার্থক্য কোথায়, মানে পণ্য বিক্রয় এবং তোমার হচ্ছে গচ্ছিত প্রদান, এই দুটার মধ্যে আসলে বেসিক্যালি কোথায় পার্থক্য সেটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব আমাদের এই আলোচনার মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, চুক্তি আইন মতে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো উদ্দেশ্যে কোনো বস্তু অর্পণ করেন, এই চুক্তিতে যে উদ্দেশ্য সাধনের পর ওই বস্তু ফেরত দেওয়া হবে অথবা অর্পণকর্তার নির্দেশ অনুসারে এর ব্যবস্থা করা হবে, তাহলে তাকে গচ্ছিত প্রদান বলে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো একজন ব্যক্তি নির্দিষ্ট কোনো পণ্য অপর কোনো ব্যক্তির নিকট সেটা গচ্ছিত রাখা, অর্থাৎ রাখা এবং তার ইচ্ছা অনুসারে পরবর্তীতে সে সেটা ফেরত দিতে বাধ্য থাকবে বা যে তার নির্দেশ মোতাবেক যে কোনো ধরনের পদক্ষেপ নিতে বাধ্য থাকবে সে, এটাকে বলছে আমরা গচ্ছিত প্রদান। বাট বিক্রয়টা কি দেখো, বিক্রয় চুক্তি অনুসারে বিক্রেতা যখন পণ্যের মালিকানা ক্রেতার নিকট অবিলম্বে হস্তান্তর করে তখনই তাকে আমরা সেটাকে বিক্রয় বলে গণ্য করে থাকি। দেখো মালিকানা হস্তান্তর গত পার্থক্য, গচ্ছিত প্রদানের ক্ষেত্রে পণ্যের মালিকানা হস্তান্তর হয় না, কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের মালিকানা হস্তান্তর হয়। পক্ষগণের পরিচয় দেখো, এদের পক্ষগণের পরিচয়টা আমরা একটু পাওয়ার চেষ্টা করি। গচ্ছিত প্রদানের চুক্তিতে চুক্তিভুক্ত পক্ষদ্বয় গচ্ছিত দাতা এবং গচ্ছিত গ্রহীতা হিসেবে গণ্য হয়, আর বিক্রয় চুক্তিতে চুক্তি সংশ্লিষ্ট পক্ষগণকে আমরা কি বলি, ক্রেতা এবং বিক্রেতা বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল মূলত বেলমেন্ট এবং সেলের মধ্যে পার্থক্য। তো আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক হচ্ছে কন্ট্রাক্ট ফর ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কন্ট্রাক্ট ফর ওয়ার্ক অর্থাৎ কর্ম সম্পাদনের চুক্তি, কর্ম সম্পাদনের চুক্তি কাকে বলে সেটা একটু দেখো সবাই। যে চুক্তি কর্ম দক্ষতার উপর ভিত্তি করে সম্পাদিত হয় তাকে কর্ম সম্পাদনের চুক্তি বলে। কর্ম দক্ষতার উপর ভিত্তি করে সম্পাদিত হয়, একটু খেয়াল করো, তাকে আমরা কর্ম সম্পাদনের চুক্তি বলছি। এই ধরনের চুক্তি কোনো পক্ষের কাজ বা সেবা প্রদান করাই মূলত মুখ্য বিষয়। কর্ম সম্পাদন চুক্তির ক্ষেত্রে পণ্যের বিক্রয় চুক্তির মতো কোনো, একটু খেয়াল করো, পণ্য বিক্রয় চুক্তির মতো কোনো মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয় না। একটু খেয়াল করো, কর্ম সম্পাদনের চুক্তি অর্থাৎ যে চুক্তিটা কর্মের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, মানে যেমন ধরো আমি যে কাজ করব, আমি যে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, এই কর্মটাই হচ্ছে মূলত, এই কর্মটাকে মানে বেশ ধরেই কিন্তু চুক্তি প্রতিষ্ঠিত করা হচ্ছে, এখানে কিন্তু কোনো পণ্য হস্তান্তর করা হচ্ছে না। আমরা নিচের উদাহরণটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো,
জি একজন চিত্রশিল্পীকে একটি ছবি অঙ্কনের জন্য নিয়োগ করেন এবং চিত্রাঙ্কনের প্রয়োজনীয় রং, তুলি, কার্নিশ, কাপড় ইত্যাদি সরবরাহ করেন। এটি পণ্য বিক্রয়ের চুক্তি না কর্ম সম্পাদনের চুক্তি, এ নিয়ে প্রশ্ন ওঠে। আদালতে ধার্য হয় যে চুক্তিটি কর্ম সম্পাদনের চুক্তি, পণ্য বিক্রয়ের চুক্তি নয়। দেখো এখানে এই যে জি নামক একজন ভদ্রলোক একজন চিত্রশিল্পীর কাছে একটা ছবি আঁকানোর জন্য বলছে। তার মানে এই যে চিত্রশিল্পী সে কিন্তু ছবিটা এঁকে দেবে। এখানে এই যে জিনিসপত্র যেটা হস্তান্তর করছে সর্বোপরি এটা তো ছবি আঁকানোর জন্য উপকরণ। মেনলি কিন্তু ছবি অঙ্কনটা মানে এটাই হচ্ছে মূলত কন্ট্রাক্ট ফর ওয়ার্ক, মানে কাজের জন্য মূলত এখানে চুক্তি সম্পন্ন করা হচ্ছে। এটাই মূলত হচ্ছে কর্ম সম্পাদনের চুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট টপিকে আমরা চলে যাই। কনসিকুয়েন্সেস অফ পেরিশিং অফ গুডস, অর্থাৎ পণ্য বিনষ্টের পরিমাণ। যখন পণ্য বিক্রয় হয় বা বিক্রয় চুক্তি প্রতিষ্ঠিত হয় তখন যদি কোনো কারণে ওই পণ্য ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই তার পরিণামটা কি হবে সেটা আমরা একটু জেনে নিই এই টপিকের মাধ্যমে। দেখো 1930 সালের পণ্য বিক্রয় আইনের 7 এবং 8 ধারাতে সম্পর্কে বলা হচ্ছে। কি বলা হচ্ছে দেখো, 7 ধারাতে বলা হচ্ছে প্রথমে চুক্তি সম্পাদনের পূর্বে পণ্য বিনষ্ট হওয়ার ক্ষেত্রে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে যে কোনো নির্দিষ্ট পণ্যের বিষয় বিক্রয় চুক্তি সম্পাদনের পূর্বেই বিক্রেতার অজ্ঞাতে উক্ত পণ্য যদি নষ্ট হয়ে গিয়েছিল অথবা এরূপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে চুক্তি বর্ণনার সাথে ওই পণ্যের কোনো মিল থাকে না, সেক্ষেত্রে উক্ত বিক্রয় চুক্তি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যখন বিক্রয় চুক্তি প্রতিষ্ঠিত হচ্ছে সে যেভাবে বর্ণনা করেছিল কিন্তু পরবর্তীতে যখন পণ্যটা উপস্থাপন করা হচ্ছে তখন তার সাথে আসলে এটার কোনো মিল নাই, কারণ পণ্যটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা নষ্ট হয়ে গেছে। তো যদি এরকম হয় তখন এই চুক্তিটা বাতিল হয়ে যাবে। 2 নম্বর বলা হচ্ছে দেখো, বিক্রয় সম্মতির পর কিন্তু বিক্রয়ের পূর্বে পণ্য বিনষ্ট হওয়ার ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, পণ্য বিক্রয় আইনের 8 ধারায় বলা হয়েছে কোন নির্দিষ্ট বিক্রয়ের সম্মতিদানের পর কিন্তু পণ্যের ঝুঁকি হস্তান্তরিত হবার পূর্বে ক্রেতা বা বিক্রেতার বিনা দোষে পণ্যটি বিনষ্ট হলে অথবা এমন ভাবে পণ্যটি ক্ষতিগ্রস্ত হয়েছে যে চুক্তির বর্ণনার সাথে এর কোনো মিল থাকে না, সেক্ষেত্রে সম্মতিটি বাতিল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে যে যদি চুক্তি প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো কারণে পণ্য যদি বিনষ্ট হয়ে যায় তাহলে এই চুক্তির পরিণামটা কি হবে সেটা আমরা এই চুক্তি আইনের 7 এবং 8 ধারাতে যে ব্যাখ্যা হয়েছে তার থেকে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি, কন্ডিশন এন্ড ওয়ারেন্টি। দেখো কন্ডিশন এন্ড ওয়ারেন্টি, মুখ্য শর্ত এবং গৌণ শর্ত। মানে কন্ডিশন হচ্ছে মুখ্য শর্ত আর ওয়ারেন্টি হচ্ছে গৌণ শর্ত। তো মুখ্য শর্ত কাকে বলে দেখো, পণ্য বিক্রয় আইনের 12(2) ধারায় বলা হয়েছে যে যে শর্ত চুক্তির প্রধান উদ্দেশ্যের জন্য একান্ত আবশ্যক এবং যা ভঙ্গ করলে চুক্তি অস্বীকার বা বর্জন করার অধিকার জন্মায় তাকে মূলত মুখ্য শর্ত বলে। এক্ষেত্রে বিচারপতি ফ্লিচার মল্টন বলেন মুখ্য শর্ত হচ্ছে এমন এক ধরনের কর্তব্য বা দায় যা প্রত্যক্ষভাবে চুক্তির মূল বিষয়বস্তুর সাথে জড়িত, অথবা বলা যায় এই শর্ত পালিত না হলে চুক্তি পালিত হয়নি এরূপ মনে করার অপর পক্ষের যথেষ্ট অবকাশ থাকে। এটাকেই মূলত আমরা বলছি কন্ডিশন বা কি মুখ্য শর্ত। আর ওয়ারেন্টি কাকে বলে দেখো, পণ্য বিক্রয় আইনের 62(3) ধারায় বলা হয়েছে যে শর্ত চুক্তির প্রধান উদ্দেশ্যের পক্ষে আনুষঙ্গিক, যা ভঙ্গ করলে ক্ষতিপূরণ দাবি করার অধিকার জন্মায় কিন্তু পণ্য প্রত্যাখ্যান বা চুক্তি বর্জন করার অধিকার জন্মায় না, তাকেই মূলত আমরা গৌণ শর্ত বলি। এটা মুখ্য না, গৌণ শর্ত। তো এক্ষেত্রেও ফ্লেচার মল্টন কি বলেন দেখো, বিচারপতি ফ্লেচার মল্টন বলেন গৌণ শর্ত হচ্ছে এমন এক ধরনের বাধ্যবাধকতাকে বোঝায় যা চুক্তি সম্পাদনে তেমন প্রয়োজনীয় না হলেও তা পালনে আবশ্যকতা থাকে। মানে এটা বাধ্যতামূলক না, বাট পালন করার প্রয়োজন আছে যদি চুক্তিটাকে আমরা সঠিকভাবে কার্যকর করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল মূলত কন্ডিশন এবং ওয়ারেন্টির সংজ্ঞা। এবার আমরা এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় সেটা একটু জেনে নেব, অর্থাৎ কন্ডিশন এবং ওয়ারেন্টির মধ্যে মূল পার্থক্যগুলো কোথায়। দেখো এখানে খুবই সামান্য আমি কিছু পার্থক্য দেখানোর চেষ্টা করছি। অপরিহার্যতা, মুখ্য শর্ত চুক্তির মূল উদ্দেশ্যের জন্য অপরিহার্য, আর গৌণ শর্ত চুক্তির মূল উদ্দেশ্যের জন্য অপরিহার্য না, এটা একটা আনুষঙ্গিক বিষয়, হতেও পারে নাও পারে, থাকলেও ভালো হয়, না থাকলে কোনো সমস্যা নেই। চুক্তি গঠনের ভিত্তি, মুখ্য শর্তের ক্ষেত্রে বলা হচ্ছে এটা চুক্তির ভিত্তি বা স্তম্ভ স্বরূপ, এর উপর ভিত্তি করে মূলত চুক্তি সম্পাদিত হয়। আর গৌণ শর্ত হচ্ছে মূল ভিত্তি নয় এবং এর উপর ভিত্তি করে চুক্তি প্রতিষ্ঠিত হয় না। চুক্তি বর্জনের অধিকার,
মুখ্য শর্ত ভঙ্গ করলে বা অন্য পক্ষ চুক্তি বর্জন করতে পারেন এবং ক্ষতিপূরণও পেয়ে থাকেন। কিন্তু গৌণ শর্ত ভঙ্গ করলে অন্য পক্ষ শুধুমাত্র ক্ষতিপূরণ দাবি করতে পারবেন, কিন্তু চুক্তি বাতিল করতে পারবেন না। তো এগুলোই ছিল মুখ্য শর্ত এবং গৌণ শর্তের মধ্যে পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থী, এর পরের টপিক আমরা দেখি, when a condition can be treated as a warranty, কখন মুখ্য শর্ত গৌণ শর্ত হিসেবে গণ্য হয়। দেখো 1930 সালের পণ্য বিক্রয় আইনের 13 ধারাতে বলা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত পরিহার। দেখো, যে ক্ষেত্রে পণ্য বিক্রয়ের চুক্তিতে বিক্রেতা কর্তৃক কোনো মুখ্য শর্ত পালনের উল্লেখ থাকে এবং ক্রেতা তা প্রত্যাহার করে বা মুখ্য শর্ত ভঙ্গের ঘটনাকে গৌণ শর্ত হিসেবে গ্রহণ করে চুক্তিটি বাতিল বলে গণ্য করার কারণ রূপে গণ্য করে না, সেক্ষেত্রে মুখ্য শর্ত গৌণ শর্ত হিসেবে গণ্য হতে হবে। নেক্সট বলা হচ্ছে বাধ্যতামূলক পরিহার, কম্পালসারি ওভার। যে ক্ষেত্রে পণ্য বিক্রয়ের চুক্তিতে পৃথক করা যায় না, ক্রেতা সকল পণ্য এর অংশবিশেষ গ্রহণ করে এবং নির্দিষ্ট পণ্য বিক্রয় চুক্তির ক্ষেত্রে পণ্যের মালিকানা সত্ত্ব ক্রেতার নিকট হস্তান্তরিত হয়, সেক্ষেত্রে চুক্তিতে বিপরীত মর্মে যদি তেমন কোনো কিছু ব্যক্ত বা অব্যক্ত ভাবে কিছু উল্লেখ করা না থাকে, তাহলে বিক্রেতার কোনো মুখ্য শর্ত পূরণ করা না হলে তা গৌণ শর্ত হিসেবে বিবেচিত হবে এবং তা পণ্য প্রত্যাখ্যান বা বর্জনের কারণ স্বরূপ গণ্য হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল মূলত মুখ্য শর্ত কখনো কখনো গৌণ শর্ত হিসেবে গণ্য হতে পারে তার পরিস্থিতি, সিচুয়েশনটা। এরপরে দেখো রেমিডিস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, মুখ্য শর্ত ভঙ্গের প্রতিকার। মুখ্য শর্ত যদি কেউ ভঙ্গ করে তার প্রতিকারটা কিভাবে হবে দেখো। নাম্বার 1 বলা হচ্ছে পণ্য বর্জন বা প্রত্যাহার। পণ্য বর্জন বা প্রত্যাহার করতে পারবে। 2 নম্বর হচ্ছে ক্ষতিপূরণ লাভ। যদি কেউ মুখ্য শর্ত ভঙ্গ করে তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ কি করবে, সেই চুক্তিটি প্রত্যাখ্যান করতে পারে অথবা ক্ষতিপূরণ সে লাভ করতে পারবে। আর চুক্তি বর্জন, চুক্তি বর্জন অর্থাৎ বলা পণ্য বিক্রয় আইনের 60 ধারায় ব্যাখ্যা অনুযায়ী বলা হচ্ছে যে যদি কোনো পক্ষ তোমার ইয়ে করে কোন শর্ত ভঙ্গ করে, মুখ্য শর্ত ভঙ্গ করে, তাহলে অপর পক্ষ চুক্তিটি তোমার বর্জন করতে পারবে, অর্থাৎ সে চুক্তিটি পালন করতে বাধ্য থাকবে না। তো এগুলোই ছিল রেমিডিস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। নেক্সট হচ্ছে রেমিডিস ফর ব্রিচ অফ ওয়ারেন্টি। যদি গৌণ শর্ত ভঙ্গ করে তাহলে কি হবে, সেক্ষেত্রে বলা হচ্ছে দেখো ক্ষতিপূরণের মামলা করতে পারবে। 12(3) ধারা অনুযায়ী বলছে ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা করতে পারবে। আর 2 নম্বর বলছে অ্যাডজাস্টমেন্ট অফ ড্যামেজ, অর্থাৎ ক্ষতিপূরণের সমন্বয়। এক্ষেত্রে যদি তোমার গৌণ শর্ত ভঙ্গ করে তাহলে বলা হচ্ছে যে ক্ষতি হবে সেই ক্ষতিটা পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবে, সমন্বয় করতে পারবে। তো এগুলোই ছিল রেমিডিস ফর ব্রিচ অফ ওয়ারেন্টি। নেক্সট হচ্ছে ডক্ট্রিন অফ ক্যাভেট এম্পটর, অর্থাৎ ক্রেতা সাবধান নীতি। ক্রেতা সাবধান নীতি, ক্রেতা সাবধান নীতি কাকে বলে দেখো। ক্যাভেট এম্পটর হচ্ছে একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে ক্রেতা সাবধান নীতি। এই ধরনের কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সাধারণত। ক্রেতা সাবধান পদবাচ্যটি দ্বারা বোঝানো হয়েছে যে যখন একটি পণ্য ক্রেতা ক্রয় করবে তখন সে সাবধানতা অবলম্বন করবে, অর্থাৎ সে দেখে শুনে যাচাই করে বুঝে শুনে পণ্যটি ক্রয় করবে। তো এক্ষেত্রে একটা সাধারণ নিয়ম আছে, একজন ক্রেতা যখন পণ্য ক্রয় করবে তখন তাকে নিজের স্বার্থেই পণ্যের খুঁটিনাটি বিষয় যেমন পণ্যের গুণাগুণ, মান, উপযোগিতা এগুলো দিয়ে যাচাই করে সে পণ্য ক্রয় করবে। এবং আইনে বলা হচ্ছে যে আইনত পণ্যের কোনো ত্রুটি ক্রেতার নিকট কিন্তু সেটা উপস্থাপন করতে বাধ্য নয়। এটা ক্রেতা তার বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করেই কিন্তু সে যাচাই করে পণ্যটি ক্রয় করবে। আর এটাই হচ্ছে মূলত ডক্ট্রিন অফ ক্যাভেট এম্পটর, অর্থাৎ ক্রেতা সাবধান নীতি। তো প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট টপিক আমাদের এক্সেপশন অফ দা প্রিন্সিপাল ক্যাভেট এম্পটর। ক্রেতা সাবধান নীতির কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো কি সেটা আমরা একটু জেনে নিই। দেখো 1930 সালের পণ্য বিক্রয় আইনের 16 ধারার বিধান অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে ক্রেতা সাবধান নীতি প্রযোজ্য হয়। কি বলা হচ্ছে এখানে দেখো, বলা হচ্ছে যে ক্ষেত্রে পণ্যের ক্রেতা পণ্য ক্রয়ের ক্ষেত্রে তোমার বিক্রেতার দক্ষতা, বিচার শক্তির উপর নির্ভর করছে, পণ্য ক্রয়ের উদ্দেশ্যে বিক্রেতাকে জানিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা তোমার ব্যতিক্রম হবে। মানে এটা ক্রেতা বিক্রয়ের উপর নির্ভরশীল, মানে ক্রেতা ইচ্ছা করলেও সেটা জানা সম্ভব না, সরি, সেক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না। 2 নম্বর বলা হচ্ছে যে ক্ষেত্রে বর্ণনা দ্বারা বিক্রয় করা হয়, বিক্রেতা উক্ত বর্ণনা পণ্যের ব্যবসা করে, অর্থাৎ বর্ণনার মাধ্যমে পণ্য বিক্রয় করে। তো সেক্ষেত্রে যদি বিক্রেতা বর্ণনা না করে তাহলে ক্রেতার